আজ সংবাদ বিশ্লেষণ করবেন আজকে অতিথি মোহাম্মদ আব্দুল মালিক, লেখক ও গবেষক। মালিক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর আপনাকে পেয়েছি আমরা। ধন্যবাদ সিলকেবিকে। হ্যাঁ, অনেকদিন পরে আমি আসছি, সমস্যার কারণে আসতে পারিনি। আমরা আশা করব আগামীতে রেগুলার আপনি আসবেন, দর্শক আপনাকে দেখতে চাই। অবশ্যই আসবেন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটির পরিকল্পনা হচ্ছে শেখ নুরুল ইসলাম আর মামুঞ্চ বুক সেন্টার, জিন্দাবাজার এর দ্বিতীয় তলায় এর স্বত্বাধিকারী অধ্যাপক আব্দুল লতিফকে কৃতজ্ঞতা জানিয়ে আমাদের সম্প্রচারে সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক, প্রতিদিনই আজকেও আমাদের স্টুডিওতে 3টি পত্রিকা এসছে। জাতীয় পত্রিকা কালবেলা, সিলেটের স্থানীয় দৈনিক, সিলেটের ডাক এবং শ্যামল সিলেট, 3টি পত্রিকারই আমি শিরোনাম পড়বো। আজকে অতিথির কাছ থেকে আমরা সুন্দর বিশ্লেষণ শুনবো। প্রথমে নিচে জাতীয় পত্রিকা। জাতীয় পত্রিকা পড়ার আগে আজকের দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ 3রা মার্চ 2026, 18 ফাল্গুন 1432, 13 রমজান রমাদান 1447, আজ মঙ্গলবার। মালিক ভাই, আপনি জানেন কয়েকদিন থেকে আমরা ইরানের খমেনিকে হত্যা প্লাস যুদ্ধ চারিদিকে ইত্যাদি নিয়ে পত্রিকার হেডলাইন করানো হয়েছে আর কি। হ্যাঁ, আলী খমেনির কথা বলছিলাম। আমেরিকা এবং ইসরায়েলের যৌথভাবে তাকে আক্রমণ করা হয়েছে এবং তাকে হত্যাও করা হয়েছে। এই খবরগুলোর মধ্যে প্রথমে লাল কালিয়ে লেখা যে খবরটি পড়ে শোনাচ্ছি। মধ্যপ্রাচ্যে উৎকণ্ঠায় 60 লাখ প্রবাসী, আরব আমিরাত ও বাহরাইনে নিহত 2 বাংলাদেশি। এটা প্রতিটা পার্শ্ববর্তী দেশেও কিন্তু শুরু হয়েছে। খামেনির মৃত্যু পরবর্তী ইরান চলছে কিভাবে, উত্তপ্ত মধ্যপ্রাচ্য। স্বাধীনভাবে হামলা চালাচ্ছে ইরানের সামরিক বাহিনী। অল আউট যুদ্ধে ইরান, টার্গেট মার্কিন ঘাঁটি, তালমাহাল আরব বিশ্ব। যুদ্ধের খবর, ইরানের খবরের পরে দেশের খবর আসছে আমাদের পত্রিকায়। প্রথম অধিবেশনেই উঠতে পারে রাষ্ট্রপতি অভিশংসনের প্রস্তাব, অর্থাৎ আমাদের জাতীয় সংসদ শুরু হবে, সেখানে প্রথম খবরটি বলা হচ্ছে রাষ্ট্রপতিকে অভিশংসনের প্রস্তাব আসবে। এলজিইডি সচিব জাহেদির কাণ্ড, নিয়ম ভেঙে পদায়ন বৈধ করতে ফের অনিয়ম। এই অনিয়মের একটা দুদলমান খেলা চলছে সবসময়। বিরোধী দলকে ডেপুটি স্পিকারের প্রস্তাব বিএনপির। এই ছিল মোটামুটি আজকের কালবেলা প্রথম পৃষ্ঠার খবর। আরেকটি, এই খবরটা বোধহয় পড়ে শুনাইছি কিনা মনে হচ্ছে। অল আউট যুদ্ধে ইরান, টার্গেট মার্কিন ঘাঁটি। আসছে শেষ পৃষ্ঠায়, আলোচনায় বাংলাদেশের হাইলাইন ডিফেন্স। আরো একটি খবর, খেলার খবর। মেয়েদের কাছে তাবিদের প্রত্যাশা, নারী দলকে উজ্জীবিত করতে সিডনিতে ছুটে এসেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি আবিদ আওয়াল। এসে নারী দলের কাছ থেকে নিজের প্রত্যাশার কথাও জানালেন এই সাবেক ফুটবলার। স্বাভাবিক, এটাই। এই ছিল, আর বাকি আর কোনো খবর শেষ পৃষ্ঠায় নাই। একজন বিশ্লেষক, আমি আপনাকে আগে বলেছি যে একজন বিশ্লেষণে আপনার দেখতে চাই জনগণ, অনেকদিন পর আপনি আসছেন। মধ্যপ্রাচ্যের এই উৎকণ্ঠায় 60 লাখ প্রবাসী, খমেনির মৃত্যু ইত্যাদি নিয়ে যে খবরগুলো, এটার উপরে আপনার বিশ্লেষণ করার জন্য ধন্যবাদ। আজ পবিত্র মাহে রমজানের 13তম দিন। আমি মুসলিম উম্মার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শুরু করছি। আজ আবার 3রা মার্চ, আজকের দিনে 1971 সালের আজকের দিনে স্বাধীনতা ইশতেহার পাঠ করা হয়েছিল। আমাদের স্বাধীনতার মাস এই মার্চ মাস, আর মুসলমানদের পবিত্র রমজান শরীফ। আর এই রমজান শরীফেই মধ্যপ্রাচ্য আক্রমণ করেছে ইসরায়েল এবং আমেরিকা। ইরানের উপরে আক্রমণ করে ইতিমধ্যে ইরানের প্রেসিডেন্ট খামেনিকে, স্ত্রী সহ আরো কয়েকশো সাধারণ মানুষ মারা গেছেন, উচ্চপদস্থ অনেক কর্মকর্তা কর্মচারী মারা গেছেন। আমি তাদের বিদায় আত্মা মাগফিরাত কামনা করছি। তাদের শহীদের দরজার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করছি। আপনি বাংলাদেশের মার্চকে তুলে ধরছেন। এই মার্চকে বলা হতো অগ্নিঝরা মার্চ। এই অগ্নিঝরা মার্চেও মধ্যপ্রাচ্য একটা এখন একটা অগ্নিঝরা। আর এই রমজান মাসেই বদরের যুদ্ধ হয়েছিল। সেই বদরের যুদ্ধে মুসলমানদের কিন্তু জয় হয়েছিল। কিন্তু আজকের এই যুদ্ধে, এই রমজান মাসেই এই মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে
কোথা থেকে, কত দূর থেকে এসে, আমেরিকা থেকে এসে আমেরিকা আক্রমণ করছে ইরানে, এর আগে করছে ইরাকে, কয়েক বছর আগে করলো ইরাকে, ইরাক ধ্বংস করে দিল। এই যে তারা যে এত শক্তি সঞ্চয় করছে, এর কারণটা কি? আমাদেরকে এই কারণটা আগে বিশ্লেষণ করতে হবে, খুঁজে বের করতে হবে। আমরা মুসলমানরা একসময় সারা বিশ্বের শাসন করেছি, সম্মানের সাথে শাসন করেছি, শৌর্য বীর্যের সাথে শাসন করেছি, জ্ঞান বিজ্ঞানে আমরা সমুন্নত ছিলাম, জ্ঞান বিজ্ঞানেও আমরা ছিলাম শ্রেষ্ঠ, যুদ্ধবিদ্যায় আমরা শ্রেষ্ঠ ছিলাম। আজকে আমরা কেন এই পর্যায়ে চলে এসেছি? আমাদের মুসলমানদের এখন আত্ম বিশ্লেষণ করার সময় এসেছে যে আমরা কেন এবার মার খাচ্ছি। এই সাদ্দাম হোসেনকে উৎখাত করা হলো, এখন ইরানের কমিউনিকে উৎখাত করা হচ্ছে, এই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেল, গাদ্দাফি, মিশরের গাদ্দাফিকে নিয়ে গেল, বাশার আল আসাদ। মোটামুটি বিশ্বের কোন মুসলিম দেশ কিন্তু শান্তিতে নেই। আর আমরা মুসলমানরা কি করছি? আমরা মুসলমানরাই তো কিন্তু তাদেরকে ডাকি দিচ্ছি। এই যে এখন ইরান যুদ্ধ কার সাথে করবে? ইসরায়েলের বিপক্ষে করবে, আমেরিকার বিপক্ষে করবে, না মুসলমানদের বিপক্ষে করতে হবে? কারণ মুসলিম কান্ট্রি গুলোতে তো আশেপাশে তো ঘাঁটি আছে, তার সেই ঘাঁটির থেকে তো সে আক্রমণ করতেছে। তো এই যে কাম যে আক্রমণ করছে, এই জন্য দায়ী কে? আপনি তো ঘুরে ফিরে দেখবেন আমরা মুসলমানই দায়ী। আমাদের এই যে পরিণতি, এই পরিণতির জন্য আমি মনে করি আমাদের দুইটা দিকে সে দায়ী। এক, আমাদের মুসলমানদের যে ইমানি যে শক্তি, যেটা সেই ইমানি শক্তি আমাদের এখন আর নেই। দুই, আমরা জ্ঞান বিজ্ঞানের থেকে এখন অনেক পিছনে চলে গেছি। আমরা হাফিজ সৃষ্টি করতেছি, আমরা মুহাদ্দিস সৃষ্টি করতেছি, আমরা মাদ্রাসা প্রতিষ্ঠা করতেছি, কিন্তু আমাদের জ্ঞান বিজ্ঞানের কোনো কিছু নাই। অথচ কোরআন শরীফের অর্ধেকই আছে শুধু জ্ঞান বিজ্ঞানীদের কথা। জ্ঞান বিজ্ঞান দিয়ে কোরআন শরীফের অর্ধেক কথা জুড়ে, ইতিহাস, জ্ঞান বিজ্ঞান, ভূগোল সবকিছু আছে এই আমাদের কোরআন শরীফের মধ্যে, হাদিস শরীফের মধ্যে এগুলো আছে। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হয়েছে, আমাদের এই শুধু বাংলাদেশের নয়, ভারত মহাদেশের মুসলমানদের নয়, সারা বিশ্বের মুসলমানরা শুধু মুহাদ্দিস তৈরি করতেছেন, মুফতি তৈরি করতেছেন, ফতোয়া করতেছেন। ওই কাজী নজরুল ইসলাম বলেছিলেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে 2 তালাকের ফতোয়া দিচ্ছি, একটা হাদিস চষে। ঠিক এখনো আমরা এই ফতোয়াবাদী করছি। এই রমজান মাসে 8 রাকাত তারাবি পড়বো না 20 রাকাত পড়বো, এই নিয়ে আমরা মারামারি করতেছি। অথচ এই যে আমেরিকা থেকে এসে আমাকে মেরে শেষ করে দিচ্ছে, আর কয়েকদিন পরে তো আমার মক্কা মদিনায় তো সে আক্রমণ করতে পারে, বিচিত্র নেই। তো এই জন্য আমাদের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, চিন্তা করতে হবে কিভাবে আমরা এটাকে প্রতিরোধ করব। এই যে খ্রিস্টানিজম, ইহুদিজমকে প্রতিহত করতে গেলে আমাদেরকে কি করতে হবে? এই যে আমেরিকা যে আসিয়া আমাদেরকে আক্রমণ করতেছে, আমেরিকার নাসায় কিন্তু আমাদের বাঙালি মুসলমানরা চাকরি করতেছে, পাকিস্তানি মুসলমানরা চাকরি করতেছে, এরা বড় বড় জ্ঞানী বিজ্ঞানী। এই বিজ্ঞানীগুলোকে আমাদের মুসলমান কান্ট্রি গুলো কাজে লাগাচ্ছে না কেন? যদি কাজে লাগাইতো তাহলে আসলে আমাদের মুসলমানের ঈমান, আকীদা ইত্যাদি দুর্বলতার কারণে এই ধরনের ঘটনাটা ঘটছে বলে আপনি আমেরিকায় যান, দেখেন সারা বিশ্বের মানুষকে সে অভিবাসী হিসাবে সে নাগরিকত্ব দিচ্ছে, অথচ আপনার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আপনি নাগরিকত্ব পাবেন না। আপনার দেশের, বিশ্বের গরিব মুসলিম দেশের যদি কোনো মেধাবী সন্তান হয়, তাকে কি সেখানে নিচ্ছে, সুযোগ দিচ্ছে, লেখাপড়ার সুযোগ দিচ্ছে, তাকে গবেষণা করার সুযোগ দিচ্ছে। আমরা এটা নিয়ে অনেক কথা সুন্দর বিশ্লেষণ করেছেন। মধ্যপ্রাচ্য উৎকণ্ঠায় 60 লাখ প্রবাসী। আসলে যদি আমাদের মুসলিম বিশ্ব যদি আজকে যদি এখনো যদি ইমানের দিক দিয়ে বলিয়ান না হতে পারে, তাহলে তো আরো আঘাত আমাদের আসতে পারে। ইমান এবং জ্ঞান বিজ্ঞানে আমাদের এই প্রশ্ন সেটা আমরা অন্যদিকে চলে যাই আর কি। এই যে প্রথম অধিবেশনে উঠতে পারে রাষ্ট্রপতির অভিশংসনে, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে খবর আসছে প্রথমে ইয়ার আগেই, অর্থাৎ প্রথম অধিবেশনেই এই 12 তারিখে অধিবেশন বসছে। হ্যাঁ, তো এই যে এই রাষ্ট্রপতিকে নির্বাচন করা হয়েছে 5 বছরের জন্য, যে সরকারই করুক সাংবিধানিক নিয়মে তিনি 5 বছর থাকবেন। ঠিক আছে, উনি একটা সরকার, দলীয় সরকারে তাকে মনোনয়ন দিয়েছিল। তো এখন সরকার পরিবর্তন হয়েছে, পরিবর্তন করতেই পারে, কিন্তু এই প্রথম অধিবেশনের অভিশংসনের প্রয়োজন থাকি, এই অসম্মানজনক ভাবে বিদায় দেওয়ার দরকারটা কি? উনি তো একজন সম্মানিত মানুষ, সম্মানিত ব্যক্তি হিসাবে, সাংবিধানিক প্রধান হিসাবে, রাষ্ট্রের প্রধান হিসাবে তিনি এতদিন দায়িত্ব পালন করেছেন।
এই নির্বাচনটা উপহার দিয়েছেন, কঠিন চ্যালেঞ্জ তিনি মোকাবেলা করেছেন। তো তাকে ধীরে 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 একজন রাষ্ট্রপতি নির্বাচন করে ওনাকে দেন, অভিশংসনের প্রয়োজনটা কি? তো আমাদের এই যে ধৈর্যের অভাব, ধৈর্যচ্যুতির অভাব, এই ধৈর্যচ্যুতিকে আমাদের করতে হবে। আমাদের সুদূর প্রসারী চিন্তা করতে হবে। কয়েক বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বিসি রাত 12টার পরে তিনি চেয়ারে বসেছেন। কি দরকার ছিল? আপনি বিসি হিসেবে নিয়োগ পেয়েছেন, আপনি পরের দিন সকালে অফিস টাইমে আসেন না, আসে আপনার চেয়ারে বসেন না, এগুলো প্রশ্নবোধক হয়। রাত্র 12টার সময় বসার দরকারটা কি? তাহলে আপনার বক্তব্যে আসছে অভিশংসনের চাইতে যে একটা প্রক্রিয়াগত ভাবে তাহলে দেশের জন্য একটা ভালো হয়ে যায়। ভালো উদাহরণ। ধন্যবাদ মালিক ভাই। আরো খবর আছে, আমাদের শেষ পৃষ্ঠায় একটা খবর যে আলোচনায় বাংলাদেশের হাইলাইন ডিফেন্স, এ ব্যাপারে কিছু বলার আছে না? এটা তো আর আচ্ছা, খেলার খবর আমাদের আজকে আর বাদ দেই, কারণ আমাদের তো এই যে এখন যে যুদ্ধ পরিস্থিতি, আমাদের মুসলিম বিষয় আর আমাদের রাজনৈতিক, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। পাকিস্তানের বাংলাদেশের সফর সংখ্যায়, এই যে আর একটা জিনিস দেখেন, পাকিস্তানের বাংলাদেশ সফরের সংখ্যায় কেন হবে এটা? হ্যাঁ, এই তো আমাদের মুসলিমের মধ্যে অনৈক্যের বই প্রকাশ, এটাই এখানে প্রমাণ হচ্ছে। তাহলে একই কথাই আসছে, আপনার আজকে বিশ্লেষণটি আমাদের মুসলিম উম্মাদের মধ্যে, মুসলিম দেশের মধ্যে আমাদের নাই, অভাব আছে, দূরদর্শিতার অভাব আছে। প্রিয় দর্শক, আমাদের কাছ থেকে আমরা আজকের পত্রিকার খবরের উপর সুন্দর বিশ্লেষণ শুনলাম। জাতীয় পত্রিকার হাতে নিচ্ছি জাতীয় স্থানীয় পত্রিকা। প্রথমে নিচ্ছে সিলেটের ডাক। সিলেটের ডাকের একটা অন্য ধরনের ব্যতিক্রমধর্মী একটা খবর দিয়ে শুরু করেছে তারা। নগরীতে বেওয়ারিশ কুকুর কয়েকজন, জন্ম নিয়ন্ত্রণ কোন দিকে? অর্থাৎ কুকুরের যে ভ্যাকসিন দিয়ে যে জন্ম নিয়ন্ত্রণ করতে, এটা মনে হয় এটা নিয়ন্ত্রণ ঠিক হচ্ছে না, এই জন্য করে খবরটি আসছে। এটা খবরের বিশ্লেষণের কি আছে জানি না, তবে খবরটি কিন্তু একটু অন্য ধরনের খবর, একটা উপভোগের মতো খবর লাগে আর কি, কুকুরের জন্য নিয়ন্ত্রণ। আরো খবর, এবারে রণক্ষেত্র লেবানন, হিজবুল্লাহর ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের জবাবে ইসরায়েলের পাল্টা বিমান হামলায় 31 জন নিহত। নিহতের খবরগুলো আপনি ব্যাখ্যাও করেছেন। আগামী 1 বছর অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সহ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক তত্ত্বাবধায়ক প্রধান। আদালতকে দলীয় এজেন্ডার হাতিয়ার বানানোর পরিণতি ভয়াবহ হবে এনসিপি। বিদেশে পাঠানোর নামে 25 লাখ টাকা আত্মসাৎ, প্রতারক আটক, র্যাবের অভিযান। ভিসি সরওয়ার আলমের পরিদর্শন, জিন্দাবাজারের ওভারসিজ সেন্টার ভবন ভেঙে ফেলা হবে। সীমিত পরিসরে ফ্লাইট চালু করলো দুবাই, কয়েকদিন বন্ধ ছিল, সীমিত আকারে চালু হয়েছে। এই ছিল মোটামুটি সিলেটের ডাকে প্রথম পৃষ্ঠা। অগ্নিঝরা মাসের একটি প্রতিবেদন দেওয়া আছে, এটা আপনি একটু ব্যাখ্যা করেছেন। 3রা মার্চ আজকে। পড়ে নিচ্ছি শেষ পৃষ্ঠার খবরগুলো। শেষ পৃষ্ঠায় রমজানের শিক্ষা কাজে লাগিয়ে ইসলামিক সমাজ গড়তে সবাই এগিয়ে আসুন। মৌলানা রেজাউল করিম যেটা আগে বলেছিলেন যে ইসলামের ঐক্য দরকার, ইসলাম সমাজ গঠনের জন্য রাজনৈতিক ভাবে বলা হচ্ছে আর কি একটি দল, খেলাফত মজলিস থেকে। সিলেট মহানগর জামাতের মজলিসে শুরার বৈঠক, ক্ষমতায় গিয়ে নগ্ন দলীয়করণ, জুলাই গণ অভ্যুত্থান আকাঙ্ক্ষার পরিপন্থী মোহাম্মদ ফখরুল ইসলাম। ঈদের আগে 4908 মসজিদের ভাতা দেবে সরকার, এটা একটা অত্যন্ত ভালো আনন্দের খবর এটা, বিশেষ করে ইমাম মুয়াজ্জিনদের জন্য, যে ঈদের আগে এই ভাতাটা তারা পাচ্ছে। ডক্টর মোহাম্মদ দিদার চৌধুরীকে মাউসি সিলেট অঞ্চলের পরিচালক হিসেবে পদায়ন, অভিনন্দন দিদার সাহেবকে। আসলে আমাদের অত্যন্ত সুপরিচিত ব্যক্তি, বিভিন্ন ভাবে উনি লাস্ট অবস্থায় সিলেট আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ হিসেবে ছিলেন, এর আগে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। ওনার গতিশীল নেতৃত্বে মাউসি এগিয়ে চলবে, তাদের অভিনন্দন জানাচ্ছি আমরা। গ্রেপ্তারে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, এবার মানি লন্ডারিং আইনে করা মামলায়। আরো খবর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর সহকারী একান্ত সচিব মাহবুবুল ইসলাম। তামাবিল সড়কে পুলিশের অভিযান, ভারতীয় মেহেদি সহ আটক 3। সাইফুজ্জামান চৌধুরীকে ঋণ দেওয়ার যুক্তরাজ্যের প্রতিষ্ঠানের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ। এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ভারতীয় অলিভ অয়েল তেল আটক, এখানে মেহেদি আটক, এখানে অলিভ অয়েল তেল আটক। এগুলো তো সীমানার এগুলো হচ্ছে, সবসময় ঘটনা ঘটছে। মোটামুটি আজকের খবরের এই যে ইমাম এবং মসজিদের ইমামদের মুয়াজ্জিমের জন্য 4908টি মসজিদের
সরকার ভাতা দিচ্ছে তাদেরকে, এই আনন্দ সংবাদটুকু একটু বিশেষ করে অন্যান্যের দিকে আপনি আসেন, যেহেতু যুদ্ধের খবর বলেছেন, শান্তির খবরও তো আছে, আমাদের আনন্দের খবরও আছে। আমাদের বাংলাদেশের বেশিরভাগ প্রায় সকল মসজিদই বেসরকারি, এমনকি সরকারি প্রতিষ্ঠানেও কিছু কিছু মসজিদ আছে সেগুলোও বেসরকারি, ইমামদের বেতন সরকারি নাই, সেখানে পিয়ন পেদা পর্যন্ত আছে এই সরকারি কর্মচারী, কিন্তু মসজিদে আছে, এখানে নামাজের জায়গা আছে, এমনকি ইসলামী ফাউন্ডেশন, এই সিলেট ইসলামী ফাউন্ডেশনে মসজিদ আছে, ওখানকার ইমাম কিন্তু সরকারি নয়। এইরকম আমাদের চলে আসছে যুগ যুগ ধরে। তো ব্রিটিশ আমলে তো আমাদের এটা শুরু হয়েছিল, পাকিস্তান আমলে এটা সমাধান হয় নাই। দেশ স্বাধীনের পরে শেখ মুজিবের সরকার একবার বলেছিলেন ইমামদেরকে সরকারি করার জন্য, ইমামরা তখন রাজি হন নাই, কিন্তু এখন কিন্তু ওনারা ভুগতেছেন যে এক মসজিদের একজন ইমাম 5 থেকে 10,000 টাকা বেতন পান, সর্বোচ্চ 10,000 টাকা, নিচে 5,000 টাকা। এই দিনে, এই যে দুর্গুণের দিনে এক বস্তা চালের দাম 3,000 থেকে 4,000 টাকা। তো সেখানে কিভাবে ওনাদের চলে? আমি সাধুবাদ জানাই সরকারকে এই যে বাতা দেওয়ার জন্য, এবং আমি আহ্বান জানাই ক্রমান্বয়ে সকল মসজিদ গুলাকে এইভাবে এটা সরকারি যদি নাও করা যায় তবুও যেন নিয়মিত বাতা দেওয়া হয়, মাসিক বাতা দেওয়া হয়। সাবেক সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে উদ্যোগ নিয়েছিল এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা একটা করে মসজিদ করেছিল, সেখানে কিন্তু এই পদ্ধতিটা চালু করার একটা টার্গেট ছিল আর কি। আজকে তারেক জিয়া বা মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছেন, এটা সার্থক হোক, ইমাম মুয়াজ্জিমেরা এই ভাতা থেকে যেন আরো সুবিধা পায়, এই ইয়াটা রাখি, আমরা দাবি রাখি। আরো খবর, এখানে নগরীতে বেওয়ারিশ কুকুরের এই ব্যাপারটা একটু, বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়ে গেছে, এরা উৎপাত করে, মানুষের সমস্যা হয়। তো জন্ম নিয়ন্ত্রণটা কে করবে? যেহেতু নগরীর ব্যাপার, তো সিটি কর্পোরেশন এই ব্যাপারে দেখাশোনা করবে, এই কুকুর নিধনের ব্যবস্থাও করতে পারে, অথবা জন্ম নিয়ন্ত্রণ কিভাবে করা যায়, কুকুর কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এই ব্যবস্থা নগরপিতা হিসাবে, এতদিন নগরপিতা ছিলেন না, এখন একজন প্রশাসক নিযুক্ত করা হয়েছে, প্রশাসকের রাজনৈতিক ব্যক্তি, দলীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এসেছেন, তিনি আমাদের সিলেটেরই সন্তান, তো তিনি অবশ্যই উদ্যোগ নেবেন। শুধু বেওয়ারিশ কুকুর নয়, আমাদের কিছু বানর আছে, এই বানর কুকুর কিন্তু একেবারে ক্ষতিকর দেয় এমন নয়, কুকুর এবং যত প্রাণী আছে সব প্রাণী পরিবেশের একটা অংশ, পরিবেশের জন্য এদের বাচ্চারা কিন্তু নির্ভরশীল, বাচ্চা কাচ্চা কামড় দেয়, কিন্তু এই বানরকে তো মেরে শেষ করা যাবে না, এদেরকে তাদের জন্য অভয়ারণ্য তৈরি করতে হবে, তাদের খাবারের ব্যবস্থা করা উচিত। এই নগরী পরিবেশ রক্ষার জন্য অবশ্যই হ্যাঁ প্রচুর বেড়েছে। দীর্ঘদিন তো ছিলেন না, মেয়র নেই, প্রশাসক যিনি ছিলেন উনি তো অন্য কাজে দায়িত্ব, সুতরাং এদিকে নজর দিতে পারেন নাই। তো এখন যেহেতু নতুন প্রশাসক নিয়োগ হয়েছেন এবং সামনে আবার বন্যা বর্ষার পদধ্বনি আছে, তো খাল খনন করা দরকার, আমাদের সরা খাল ড্রেনেজ ব্যবস্থা সম্প্রসারণ করা দরকার, এগুলোর ব্যাপারে কুকুরের জন্ম নিয়ন্ত্রণের পাশাপাশি এইগুলো জিনিস করে অবশ্যই আমরা আরেকটি পত্রিকা বাকি রয়েছে, ওটা পড়ে আগে, তারপরে আসছি আপনারও আবার কাছে। শ্যামল সিলেটেও আবারও সেই খবরগুলো নিয়ে আছে, তারপরে যে খবরগুলো পড়া হয়নি সেটা পড়ছি। সিলেটের চা ও তথ্য প্রযুক্তিতে ব্রিটিশ বিনিয়োগের আহ্বান বাণিজ্য মন্ত্রী, এটা একটা নতুন খবর আসছে। বাণিজ্য মন্ত্রী এসেই কিন্তু তৎপরতা চালাচ্ছেন। সম্প্রতি উন্নয়নে নানা প্রস্তাব, মৌলভীবাজার 4 আসনের এমপির সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনের মত বিনিময়। সংসদের হুইপ হলেন হবিগঞ্জের জি.কে. ঘোষ, একজন প্রবীণ নেতা, তাকে আমরা ধন্যবাদ জানাই। আগে মৌলভীবাজারের ছিলেন শ্রীমঙ্গলের যে চিফ হুইপ ছিলেন উপাধ্যক্ষ আব্দুল শহীদ, মৌলভীবাজার পার্টি, এখন হবিগঞ্জ থেকে আসছে। অভিনন্দন আমাদের টিভির পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে। আহলান সালাম মাগফিরাতের 3য় দিন আজ রমজানের একটি আহলান সালাম জানাচ্ছেন তারিকুল রহমান নগরী লিখেছেন এটার উপরে একটি প্রতিবেদন। সুনামগঞ্জে ফসল নিয়ে শঙ্কায় কৃষকরা, সময় মতো শেষ হয়নি হাওরের বাঁধের কাজ। প্রতিদিন এই খবরটা আসছে হাওরের বাঁধ নিয়ে, এটার উপরে একটা বিশ্লেষণ করুন। এটা অবশ্যই আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ সুনামগঞ্জের হাওরে যদি ফসল হানি হয় শুধু সুনামগঞ্জের মানুষই, সুনামগঞ্জের মানুষই সাফার করবেন না, সারা দেশের মানুষই ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য প্রতি বছরই এই ফসল রক্ষা বাঁধ নিয়ে সিনেমিনে খেলা হয়।
আমরা নতুন সরকারকে আহ্বান করব, নতুন নির্বাচিত প্রতিনিধিদেরকে আহ্বান করব, আপনারা একটু দ্রুত কাজে নেমে পড়েন, তদারকি করেন, যাতে আমার নারায়ণগঞ্জের ধান সুন্দরভাবে কৃষকের ঘরে উঠতে পারে। এটা কৃষকের ঘরে নয়, আমাদের সারা দেশের মানুষের ঘরে। নবীগঞ্জে আর একটি রক্তক্ষয়ী খবরের সংবাদ আসছে এখানে। নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী শিশু সহ আহত শতাধিক। এই যে সামাজিক একটা জিনিস সবসময় হয়ে আসছে এই নবীগঞ্জে হবিগঞ্জে, এ ব্যাপারে একটু শান্তি কি বলেন শুনুন। এই নবীগঞ্জ হবিগঞ্জে পার্শ্ববর্তী আছে এই যে ব্রাহ্মণবাড়িয়া, এখানে এগুলা হচ্ছে। আমরা তো এটা চাই না, কিন্তু আমরা তো এগুলা রোধ করতে পারতেছি না। তো একটা ভালো খবর, সিলেটের নতুন বাণিজ্য মন্ত্রী আমাদের এই সিলেট একের এমপি মুক্তাদির সাহেব সিলেটের চা এবং তথ্য প্রযুক্তির বিশেষ বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তো এটা খুবই ভালো একটা উদ্যোগ। আমাদের তো এই যে চা বা তথ্য প্রযুক্তি এগুলো বিদেশে যাওয়ার দরকার। যত বিদেশে আমরা দিতে পারবো তত আমাদের দেশের আয়। আমরা এখানে নিউজে পাইলাম যে ভারত থেকে মেহেদি আসতেছে চুরাই পথে, আরো কি আসতেছে, অলিভ অয়েল আসতেছে চুরাই পথে। আমরা কিন্তু রাত দিন শুধু ভারতের বিরুদ্ধে কথা বলছি, কিন্তু আমরা মেহেদি পর্যন্ত আনতেছি ভারত থেকে। তো আমি যদি আমার দেশে যদি মেহেদি উৎপাদন করতে পারি, ভালো উৎপাদন করতে পারি, তাহলে তো মেহেদি তো ইন্ডিয়া যাবে, বিশ্বের বিভিন্ন দেশে যাবে। আমরা এমন তথ্য উপাত্ত তৈরি করব বা আমাদের উৎপাদন এমন ভাবে বাড়াবো যেন আমাদের মালামাল যেন আমরা আমদানি চুরাই পথে না বা আমদানি না, আমরা যেন রপ্তানি করতে পারি। অনেক অনেক ধন্যবাদ শ্যামল। সিলেটের শেষ পৃষ্ঠায় আরো একটা খবর আমি পড়ে আপনার কাছে আবারও আসছি। সাবেক চেয়ারম্যান মনিম চৌধুরীকে যুক্তরাজ্যে দাফন। আমাদের সিল টিভির সাথে দীর্ঘদিন জড়িত ছিলেন মনিম চৌধুরী, চেয়ারম্যান ছিল, আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ লোক। আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। বিশ্বময় কোরআনের পয়গাম পৌঁছে দিতে চান হাফেজ আব্দুল হাই আল হাদি। খাসিয়ামারা নদীর উপর গার্ডার ব্রিজ নদীটির সুরক্ষায় নিজ ব্যাগের সাথে বল্লি গড়ার দাবি। আরো খবর, পিছিয়ে পড়া মানুষের মুখে ফুটাচ্ছে সিলেট হাসি ফোটাচ্ছে সিলেটের ইয়াং স্টার। মানবাধিকার রক্ষায় দায়িত্বশীল হওয়ার আহ্বান সিলেট বিএমএফ এর বিভাগীয় কমিটির শপথ ও ইফতার মাহফিলে বক্তারা। ইফতার মাহফিলে আরো একটি খবরে, ইফতার মাহফিলে অ্যাডভোকেট আব্দুর রব দিন হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা মুমিনের জন্য অপরিহার্য। জকিগঞ্জের শহীদ ওয়াসিম ব্রিগেডিয়ার কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন। ক্ষমতায় গিয়ে নগ্ন দলীয়করণ, জুলাই গণ অভ্যুত্থান আকাঙ্ক্ষার পরিপন্থী। এটা অন্য খবরে আমরা পড়েছি। এই ছিল বিশেষ করে আমাদের সিল টিভির সাথে জড়িত ছিলেন সাবেক চেয়ারম্যান মনিম চৌধুরীকে যুক্তরাষ্ট্র ওখানে মারা গেছেন, ওখানে দাফন হচ্ছে। মনিম সম্পর্কে আর কিছু আপনার যদি বলার থাকে কিছু? উনি একজন খুব ভালো মানুষ ছিলেন, জনপ্রতিনিধি ছিলেন, জ্ঞানী গুণী মানুষ ছিলেন, সাধারণ মানুষের সাথে খুব মিলেমিশে থাকতেন। তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে যুক্তরাজ্যে মারা গেছেন, সেখানে তাকে দাফন করা আছে। আমরা তার বিদায় তার মাগফিরাত কামনা করছি। আর এই যে একটা জনঘনিষ্ঠ একটা খবর, ব্রিজ এটা স্বাভাবিক, জিও ব্যাগ তোলার আগে বললি যদি গেড়ে দেওয়া হয় তাহলে জিও ব্যাগটা নদীতে যাবে না, এটা ব্যাগ গুলা নিরাপদ থাকবে। এটা যৌক্তিক দাবি, কর্তৃপক্ষ সেই দাবি মেনে নিবেন, আমরা এই আহ্বান জানাবো। অনেক অনেক ধন্যবাদ মালিক ভাই। বল্লি গাড়ার দরকার আছে, যেহেতু এগুলো সংরক্ষণ করতে গেলে বল্লি থাকলে সেটা নষ্ট হবে না জিনিসটা। এই জনগণের পক্ষের এই কথাটি শেষ মধ্য দিয়ে আমরা আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করব। প্রিয় দর্শক, প্রতিদিনের নাই আজকে আমরা 3টি পত্রিকা এবং একজন বিশ্লেষকের মাধ্যমে আমরা সুন্দর বিশ্লেষণ শুনলাম। আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের অতিথিকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। শেষ করার আগেই আজকে সম্প্রচারে সহযোগিতা করলেন মালঞ্চ বুক সেন্টার, চিন্তাবাজারের রাজা মেনশনের দ্বিতলায়। এর স্বত্বাধিকারী অধ্যাপক লতিফকে আবারও অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।